আপনার হাতে যদি হঠাৎ করে ১ কোটি টাকা আসে, আপনি কি করবেন? একটা সার্ভেতে দেখা গেছে লটারিতে যারা কোটি টাকার উপর জিতেছে তাদের 70% মানুষ কয়েক বছরের মধ্যেই দেউলিয়া হয়ে যায়। অন্যদিকে এমন কিছু মানুষ আছে যারা অনেক কম অর্থ উপার্জন করেও কোটি টাকার সম্পদ গড়ে তোলে। পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা টাকার প্রতি দৃষ্টিভঙ্গি। আমার অনেক ফেভারিট একটা বই হচ্ছে মর্গান হাউসেলের দ্য সাইকোলজি অফ মানি। এই বইটা আপনার লাইফে টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এই বই থেকে 10টি শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই পুরো ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন টাকা শুধু অঙ্কের খেলা নয়, এটা একটা সাইকোলজিক্যাল গেম। আমাদের সোসাইটিতে টাকা আর্ন করা, খরচ করা এবং সেভিংস নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু বেশিরভাগ মানুষ ভুলে যায় এই টাকার সবচেয়ে বড় খেলাটা হয় আমাদের মনের ভেতর। দ্য সাইকোলজি অফ মানি বইটি এই জটিল বিষয়টাকে খুব সহজভাবে ব্যাখ্যা করেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই বই থেকে 10টি লেসন শেয়ার করব যা আপনি আপনার লাইফে আজকে থেকেই কাজে লাগাতে পারেন। আর প্রতিটা লেসনের সাথে আমি চেষ্টা করব রিয়েল লাইফ কোনো এক্সাম্পল দেয়ার। লেসন নাম্বার 1, রিচ ভার্সেস ওয়েলদি। আমরা প্রায়ই ধনী হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু আপনারা জানেন কি ধনী হওয়া মানেই খুব বেশি টাকা খরচ করতে পারা নয়। আসলে ধনী হওয়া মানে হলো দেখানোর জন্য টাকা খরচ করা, আর বিত্তবান মানে হলো আপনি সেই টাকা সঞ্চয় করে বিনিয়োগ করে আপনি আরও বেশি অর্থ উপার্জন করার ওয়ে বের করা এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা তৈরি করা। ধরুন দুইজন ব্যক্তির কাছে 20 লাখ টাকা করে আছে। প্রথম ব্যক্তি 20 লাখ টাকা দিয়ে একটা বিলাসবহুল গাড়ি কিনলো, যদিও সেটা তার খুব বেশি প্রয়োজন নেই, এবং দ্বিতীয় ব্যক্তি তার টাকাটা ইনভেস্ট করলো। 10 বছর পর প্রথম ব্যক্তি যখন তার গাড়িটি সেল করতে যাবে তখন দেখবে গাড়িটির দাম অলমোস্ট অর্ধেক হয়ে গিয়েছে, কিন্তু দ্বিতীয় ব্যক্তির 20 লাখ টাকা হয়তো 40 লাখ টাকা হয়ে গিয়েছে। একটা রিসার্চে দেখা গিয়েছে ধনী ব্যক্তিরা তাদের আয়ের 90 ভাগই খরচ করে ফেলে, অথচ বিত্তবান ব্যক্তিরা তাদের আয়ের 30 to 40% সেভিংস এবং ইনভেস্টমেন্টে খরচ করে। লেসন নাম্বার 2, দ্য রোল অফ লাক অ্যান্ড রিস্ক। এখানে ঝুঁকি এবং ভাগ্য নিয়ে কথা বলা হয়েছে। টাকার ক্ষেত্রে ভাগ্য এবং ঝুঁকির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। একজন সফল ব্যবসায়ীর সফলতার গল্প যখন আমরা দেখি তখন আমরা তার কঠোর পরিশ্রমটা ঠিকই দেখি, কিন্তু তার ভাগ্যের বিষয়টা সবসময়ই উপেক্ষা করে যাই। উদাহরণ হিসেবে বলা যায় একটা স্টার্ট আপ ইকোসিস্টেমে যদি 100 জন উদ্যোক্তা থাকে তার মধ্যে মাত্র 5 জন কিন্তু সফল হয় অ্যাভারেজে, আর বাকি 95 ভাগই কিন্তু ফেইল করে। তারা সবাই কিন্তু একই রকম পরিশ্রম করে, কিন্তু তাদের ভাগ্য এবং সময় হয়তো তাদের ফেভারে ছিল না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে একটা সফল ব্যবসার 50% হচ্ছে ভাগ্য আর 50% হচ্ছে তার পরিশ্রমের ফল। লেসন নাম্বার 3, সেভ লাইক আ পেসিমিস্ট অ্যান্ড ইনভেস্ট লাইক অ্যান অপটিমিস্ট। জীবনের যে কোনো সময়ে আর্থিক সংকট আসতে পারে, সেজন্য খারাপ সময়ের জন্য অলওয়েজ প্রস্তুত থাকতে হয় এবং খারাপ সময়ের ব্যাপারে চিন্তা করে আপনার সঞ্চয় করতে হয় যাতে আপনি খারাপ সময়ে টিকে থাকতে পারেন। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে আশাবাদী হতে হবে এবং সেই আশা থেকেই যত বেশি পরিমাণ সম্ভব ইনভেস্ট করতে হবে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি 2019 সালে কোভিড-19 সময় যাদের কোনো ইমার্জেন্সি সেভিংস ছিল না তারা চরম অর্থনৈতিক সংকটে পড়েছিল। অন্যদিকে যারা সঞ্চয় এবং বিনিয়োগ দুইটাই করেছিল তারা কিন্তু সংকটের মধ্যেও লাভবান হয়েছিল। গবেষণায় দেখা গেছে ইমার্জেন্সি সেভিংস না থাকার কারণে অর্থনৈতিক সংকটে গড়ে 30 থেকে 40 ভাগ মানুষ বেশি ঋণের বোঝায় পড়ে। লেসন নাম্বার 4 হচ্ছে কম্পাউন্ডিং ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এর মানে কম্পাউন্ডিং হলো এমন একটা ম্যাজিক যা আপনাকে সহজেই ধনী করে তুলতে পারে। ধরুন আপনি প্রতি মাসে 5,000 টাকা 15% রিটার্নে বিনিয়োগ করেছেন। 20 বছর পর আপনার এই সঞ্চয় প্রায় 50 লাখ টাকায় পরিণত হবে। এজন্যই অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ডিং ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। হি হু আন্ডারস্ট্যান্ডস ইট আর্নস ইট, হি হু ডাজন্ট পেইজ ইট। লেসন নাম্বার 5, ফ্রিডম ইজ দ্য আলটিমেট গোল। টাকা দিয়ে আপনি বিলাসবহুল গাড়ি কিনতে পারেন, বিদেশে ঘুরতে পারেন বা দামি দামি কাপড় কিনতে পারেন, কিন্তু টাকা আসলে আমাদের জন্য যেটা কিনে আনে সেটা হচ্ছে ফ্রিডম। যদি আপনার পর্যাপ্ত টাকা থাকে আপনি কারো ওপর নির্ভর না করেই নিজেই নিজের ডিসিশন নিতে পারবেন। টাকা অ্যাকচুয়ালি এই স্বাধীনতাটাই এনে দেয়। একটা সার্ভেতে দেখা গেছে যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করেছে তাদের 80% মানুষ জীবনে বেশি সুখী। লেসন নাম্বার 6, ডোন্ট ফলো আদার্স ব্লাইন্ডলি। অন্ধভাবে কাউকে অনুসরণ করা যাবে না। আমরা অনেক সময় টাকার ক্ষেত্রে অন্যের ডিসিশনের উপরে অন্ধভাবে বিশ্বাস করি। টাকা এবং বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই অন্যের দেখাদেখি সিদ্ধান্ত নেন। এক বন্ধু শেয়ার মার্কেটে ইনভেস্ট করে অনেক বেশি প্রফিট করেছে, তাই আরেক বন্ধুও সেখানে ইনভেস্ট করেছে অনেক টাকা, কিন্তু ফলাফল হয় তার ক্ষতি। গবেষণায় দেখা গেছে 70% নতুন ইনভেস্টররা
অন্যের দেখাদেখি এবং অন্যের ডিসিশনের উপর বেস করে ইনভেস্ট করা শুরু করে এবং তাদের বেশিরভাগই ক্ষতির শিকার হয়। এখান থেকে লেসনটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল গোল, টাইমলাইন এবং আপনার রিস্ক নেয়ার ক্যাপাসিটির উপর বেস করে ইনভেস্টমেন্টের ডিসিশন নেন। লেসন নাম্বার 7 হলো অ্যাভয়েড লাইফস্টাইল ইনফ্লেশন, মানে আপনার জীবনযাত্রার খরচ অযথাই বাড়ানোর কোনো প্রয়োজন নেই। বেশি টাকা আর্ন করা শুরু করলে আমরা আরেকটু বড় গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট এবং দামি জামাকাপড় কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া শুরু করি। এটাকেই বলে লাইফস্টাইল ইনফ্লেশন, যেটা আপনার দীর্ঘমেয়াদে সঞ্চয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। ধরুন আপনার বেতন 50,000 টাকা থেকে 1,00,000 টাকা হয়ে গেল। আপনি যদি আপনার খরচ 50% বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন না, কিন্তু আপনি যদি একই লাইফস্টাইল বজায় রাখেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি টাকা সেভিং করতে পারবেন। একটা জরিপে দেখা গেছে উচ্চ আয়ের 60% লোক তাদের আয়ের বেশিরভাগ অর্থ খরচ করে ফেলে। এর কারণে তারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম কখনোই অর্জন করতে পারে না। সো নিজের স্পেন্ডিং হ্যাবিটটা নিয়ন্ত্রণ করুন এবং সঞ্চয়ের জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করুন। লেসন নাম্বার 8 হচ্ছে টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি, মানে সময়ের মূল্য টাকা থেকে অনেক বেশি। আসলেই কিন্তু তাই। আমরা প্রায়ই টাকা উপার্জনের জন্য এত বেশি সময় ব্যয় করে ফেলি, আমরা জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো মিস করে যাই। স্টিভ জবস একবার বলেছিলেন, আপনি টাকা হারালে আবার সেটা উপার্জন করতে পারবেন, কিন্তু সময় চলে গেলে সেটা আর কখনোই ফেরত পাবেন না। তাই সময়কে এমনভাবে কাজে লাগাতে হবে যা ব্যক্তিগত এবং আর্থিকভাবে আপনাকে উন্নতিতে সাহায্য করবে। গবেষণায় দেখা গেছে যারা কাজের বাইরে নিজের এবং পরিবারের জন্য সময় রাখে তারা বেশি সুখী এবং মানসিকভাবে বেশি স্থিতিশীল। সো তার মানে আপনার সময় এবং টাকার মধ্যে ভারসাম্য তৈরি করতে হবে। লেসন নাম্বার 9, কন্ট্রোল ওভার গ্রিড অ্যান্ড ফিয়ার, ভয় এবং লোভের কন্ট্রোল করতে হবে। কারণ লোভ এবং ভয় দুইটাই আমাদেরকে অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে খুব বাজেভাবে ইনফ্লুয়েন্স করে এবং ভুল সিদ্ধান্ত নিতে ইনফ্লুয়েন্স করে। স্টক মার্কেটে যখন শেয়ারের দাম বাড়ে আমরা অধিক লোভে অনেক টাকা ইনভেস্ট করে ফেলি, আবার যখন প্রাইস পড়ে যায় তখন আমরা অনেক ভয়ে সবগুলো শেয়ার বিক্রি করে দিই। কিন্তু এখানে প্রয়োজন ছিল ধৈর্য ধারণ করে এই ভয় এবং লোভকে কন্ট্রোল করা। 2008 সালের গ্লোবাল ফাইন্যান্সিয়াল রিসেশনের সময় অনেকেই ভয়ে তাদের শেয়ারগুলো বিক্রি করে দেয়, কিন্তু যারা ঠান্ডা মাথায় তা ধরে রেখেছিল তারা পরবর্তীতে অনেক বেশি লাভবান হয়। গবেষণায় দেখা গেছে লং টার্মে ধৈর্য ধারণকারী বিনিয়োগকারীরা গড়ে 7 থেকে 10%-এর বেশি রিটার্ন পায়। তো তার মানে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার সময় আবেগকে নয় যুক্তিকে প্রাধান্য দিন। লেসন নাম্বার 10, বি হাম্বল অ্যাবাউট মানি, টাকার ব্যাপারে নম্র থাকুন। টাকা অনেক শক্তিশালী একটা মাধ্যম, কিন্তু এটা কখনোই আপনার ব্যক্তিত্ব অথবা মানবিক মূল্যকে ছাড়িয়ে যেতে পারে না। টাকা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারবেন, কিন্তু মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা কিনতে পারবেন না। বিত্তবান ব্যক্তিদের মধ্যে 80% লোকই অনেক নম্র জীবনযাপন করেন। টাকাকে জীবনের একটা টুল হিসেবে দেখুন, আপনার জীবনের সব কিছু নয়। এই 10টি শিক্ষা শুধু টাকার সঙ্গে আপনার সম্পর্কই বদলে দেবে না, আপনার জীবনযাত্রার মানও অনেক উন্নত করবে। টাকা আর্ন করা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু টাকার প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। আজ থেকে এই শিক্ষাগুলো আপনার জীবনেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনারা যদি দ্য সাইকোলজি অফ মানি বইটি এখনও না পড়ে থাকেন তাহলে পড়ে ফেলতে পারেন। ইট ইজ আ ভেরি নাইস বুক। অনেক বেশি ইনফরমেশন আপনারা জানতে পারবেন টাকার ব্যাপারে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে।